আচ্ছা, তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে টাইপ টুল। ইলাস্ট্রেটরে টাইপ টুলের ব্যবহার। ঠিক আছে, তো টাইপ টুলের ব্যবহার করার জন্য আমরা প্রথমে ফাইল থেকে নিউতে ডকুমেন্ট নিয়ে নিই একটা, জাস্ট একটা ডকুমেন্ট নিয়ে নিলাম। তো এখন আমরা টাইপ টুলের শর্টকাট কি হচ্ছে টি, কিবোর্ডে টি চাপলে টাইপ টুলটা চলে আসলো। ঠিক আছে, টাইপ টুলটা চলে আসলো। টাইপ টুলের অনেকগুলো অপশন আছে, তো আমরা আগে টাইপ টুলটা কাজ করি। প্রথমটা যেটা আমাদের সবসময় লাগে সেই টুলটা নিয়ে কথা বলি। প্রথমে হচ্ছে আমরা একটা টাইপ করব। সাপোজ একটা টাইপ করলাম, দি নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। ঠিক আছে, এ হচ্ছে আমরা টাইপ করলাম। এটা আমরা নর্মালি টাইপ জানি, যে টাইপ করা জানি, এই টাইপটা করলাম। টাইপ করার পরে এখন হচ্ছে আমাদের কাজ যে এটাই ফন্টটাকে ছোট বড়, তারপরে হচ্ছে ফন্টের কালার চেঞ্জ, তারপরে ফন্টটা নেম চেঞ্জ, তো বিভিন্ন বিষয় আমাদের চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। তো প্রথমে আমরা কি করব, ফন্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করলাম বলতে এইভাবে সিলেক্ট করলেই হবে, ফটোশপের মতো এইভাবে না সিলেক্ট করলে, মানে এইভাবে আমরা ফটোশপে কী করতাম যে টি চেপে আগের ভার্সনে, মানে CS6 ভার্সনে যে এইভাবে টিতে ক্লিক করার পরে তারপর কন্ট্রোল A দিতাম, তারপরে আমরা বড় ছোট বা কালার চেঞ্জ যা কিছু করার প্রয়োজন সেটা করতাম। বাট ফটোশপে যেটা কি হয়, আমরা এটাকে জাস্ট সিলেক্ট করলাম বা এইভাবে সিলেক্ট করলাম, এইভাবে সিলেক্ট করে আমরা কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। তো প্রথমে আমরা কী করি, এই ফন্টটাকে বড় করব। ফটোশপের মতো মানে ফটোশপের মতো যে কন্ট্রোল শিফট তারপর ফুল স্টপ, কন্ট্রোল শিফট ফুল স্টপ চেপে বড় হয়, কন্ট্রোল শিফট কমা চেপে ছোট হয়। ঠিক আছে, এখন এইটা আমরা এখান থেকেও মানে ম্যানুয়ালি প্রসেসেও আমরা এটা এখানে ছোটো বড় করতে পারি, এভাবে ছোটো বড় করতে পারি। আচ্ছা, এটা গেলো ছোটো বড় বিষয়। তারপর হচ্ছে আমরা চাইলে এটার কালার চেঞ্জ করতে পারি, কালারটা এখান থেকেও চেঞ্জ করতে পারি, এখান থেকেও কালার চেঞ্জ করতে পারি। আবার চাইলে এখান থেকেও ডাবল ক্লিক করে আমরা চাইলেও এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তো এখান থেকে কালার চেঞ্জ করার ক্ষেত্রে দেখা গেলো আমাদের অন্য জায়গায় কালার পছন্দ হতে পারে, অন্য একটা কালার আমার পছন্দ হতে পারে। সাপোজ আমি চাই যে এই কালারটা, এই যে এই গ্রিন কালারটা আমার পছন্দ হয়েছে, এই গ্রিন কালারটা আমি চাচ্ছি ওই ফন্টে ইউজ করতে। সেক্ষেত্রে আমরা কীভাবে কী করবো, আমরা আগেই জানি যে পিক্সি নামে একটা সফটওয়্যার আছে, পিক্সি। এই পিক্সিটা দিয়ে আমরা কী করবো, এই কালারটাকে ধরবো। কালারটাকে ধরার পরে কন্ট্রোল অল্টার সি দিয়ে কালার কোডটা কপি করে ফেললাম। কালারের কোডটা কপি হয়ে গেল। এখন আমরা চলে যাব এটার মধ্যে, যে এখানে ডবল ক্লিক করে এখানে এই কালার কোডটা আমরা এখানে বসাই দেবো। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, কালার কোডটা বসে গেল। এখন ওকে দিলাম, ওই কালারটা এখানে চলে আসছে। ঠিক আছে, তো এই জন্যে আমরা এটা থেকে যখন কালার কোড অনুযায়ী ব্যবহার করবো তখন এখান থেকে ব্যবহার করবো। তারপরে আরও আছে, যেমন এখান থেকেও কালার চেঞ্জ করা যায়, তারপরে এখানে আছে সোয়ার্স থেকেও কালার চেঞ্জ করা যায়। ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে কালার চেঞ্জ করা যায়, তবে সহজ একটু প্লিজ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, আমাকে 1-2 ঘন্টা পরে ফোন দেন, আমি একটু ক্লাস আছে তো। ওকে, আচ্ছা, তো এখন এখানে যেটা হচ্ছে কি, এই আমার কালার পরিবর্তন করার ওইটা আমরা জেনে নিলাম। ঠিক আছে, তারপরে আছে কি, কালার পরে এখানে আছে আমরা ফিল কালার, একটা আছে স্ট্রোক কালার। ঠিক আছে, স্ট্রোক কালার আমরা ফিল এবং স্ট্রোক দুইটাই আমরা জানি। তো এখানে আমরা স্ট্রোক দিলাম। স্ট্রোক অর্থ হচ্ছে যে বর্ডার, মানে এখানে ফন্ট আছে, ফন্টের সাইডে যে বর্ডার আছে, এই বর্ডারের কালারটা এখানে চলে আসছে। ঠিক আছে, তো স্ট্রোকের ধরন আমরা আগেই জানি, স্ট্রোকটাকে ড্যাশ করা যায়, এটা আমরা জানি। যাই হোক, তো স্ট্রোক কালার কি, এখানে পিটি কমানো বাড়ানো যায়, এখানে অপশন আছে 0.25 পর্যন্ত নিচে দেওয়া যায়, এখানে ডিফল্ট অবস্থায়। যাই হোক, জাস্ট ব্যবহারগুলো জানি। তো স্ট্রোকটাকে আমরা নান করে দিলাম, এখানে নান করে দিলাম। তারপর আছে কি,
আমার অপাসিটিটা আমরা ভালো করে জানি। অপাসিটি কমানো বাড়ানো কি, ঠিক আছে, অপাসিটি কমানো বাড়ানো আমরা এমনি নর্মালি জানি, তো এটা নিয়ে কথা বললাম না। তারপরে আছে ফন্ট। এখন আমাদের যে ফন্টটা আছে, এই ফন্টটা আছে আমাদের যদি চাই আমরা চেঞ্জ করতে অন্য ফন্ট দেবো। সাপোজ আমরা টাইম নিউ রোমান ফন্টটা দেবো, টাইম নিউ রোমান ফন্টটা আসলো। আমরা চাই যে কালিব্রি ফন্টটা দিতে, কালিব্রি, ঠিক আছে, কালিব্রি বোল্ডটা দিয়ে দিলাম, বোল্ড। এখন এখানে বোল্ড দেওয়া আছে, আমরা চাইলে এখানে চেঞ্জ করে নিতে পারি, লাইট দিতে পারি, রেগুলার দিতে পারি, ঠিক আছে। আমরা সবাই যেমন রেগুলারটা সবসময় ব্যবহার করি, চাইলে আমরা এখানে বোল্ড বা রেগুলার চেঞ্জ করে নিতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে ফন্ট সাইজ, আমরা একটু আগে দেখলাম। এখন হচ্ছে প্যারাগ্রাফ, লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন আর রাইট অ্যালাইন। এটার লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন, ঠিক আছে। এটা আমরা একটু পরে দেখতেছি, আমরা এটা যদিও জানি, একটু পরে আসতেছি এটার মধ্যে। আচ্ছা, তারপরে আসি হচ্ছে ওয়ার্ড অপশনে। এই অপশনটা আমরা ফটোশপে দেখছি, মানে ফন্টের ডিজাইন। আমরা পিভিটি চেক করে দেখি, পিভিটি চেক করে দেখলাম এখানে বিভিন্ন ধরনের ডিফল্ট অবস্থায় ডিজাইন করা আছে। তো এই ডিজাইনটা আবার মানে ইচ্ছা মতো চেঞ্জ করা যায়, ঠিক আছে, এটা আমরা আগেই জানি। ক্যান্সেল করে দিলাম। এখন আসি অ্যালাইনের বিষয়টাও একটু পরে আসে। তো আমরা অ্যালাইন রেখে দিলাম, প্যারাগ্রাফটা রেখে দিলাম, ঠিক আছে, এটা রেখে দিলাম। আচ্ছা, এই হচ্ছে ফন্টের এটা দেখলাম। শুধুমাত্র একটা লাইনের যে ফন্টটা সেটার জন্য আমরা এই দেখলাম আর কি। তো এটা আমরা কপি করে নিই, এটা আউটসাইডে রাখি। আমরা যদি এই ফন্টগুলো আমরা যদি চাই যে না, এই বাউন্ডারি বক্সের ভিতরে অনেকগুলো লাইন আছে, আমাদের বাউন্ডারি বক্সের ভিতরে সবগুলো থাকবে, সেক্ষেত্রে আমরা কি করব, টি চাপ দিলাম, কিবোর্ডে টি চাপ দিলাম, টি চাপ দিয়ে এইখানে আমরা একটা বাউন্ডারি বক্স করে দিলাম। এই বক্সের ভিতরে লেখাগুলো সব থাকবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটা রাইট অ্যালাইন আছে, এটা আমরা লেফট অ্যালাইন করে দিলাম। কন্ট্রোল ভি দিলাম, আমরা তো এটা কপি করছি, কন্ট্রোল ভি, তারপর কন্ট্রোল ভি। খেয়াল করি আমরা কন্ট্রোল ভি দেওয়ার পরে এখানে কিন্তু একটা রেড চিহ্ন চলে আসছে। এতক্ষণ রেড চিহ্ন ছিল না, এখন রেড চিহ্নটা চলে আসছে। এই রেড চিহ্নটা চলে আসার রিজনটা হচ্ছে এই লেখার নিচে আরও লেখা আছে, এই লেখার নিচে আরও টেক্সট আছে, সেই কারণে কিন্তু আমাদের এখানে রেড হয়ে আসছে। মানে যে বাং লেখা আছে, বাংলাদেশ হবে, সেটা কিন্তু আর লেখা দেখাচ্ছে না। তো আমাকে কি করতে হবে, ধরে এখানে বড় করে দিতে হবে, ঠিক আছে। বড় করে দিলে আমার এই লেখাটা, এইটা রেড চিহ্নটা চলে গেল। তো আমরা এটাকে বড় করতে পারি, ছোটও করতে পারি, কোনো সমস্যা নেই। এখন আমরা ডবল ক্লিক করে ফন্টটাকে টোটালটা সিলেক্ট করে আমরা এটাকে ক্যারেক্টারকে কি করব, কমাই দিচ্ছি, ঠিক আছে, কমাই দেওয়ার পরে আমরা এটাকে কি করি, সিলেকশন টুলে যেয়ে এটা একটু কমাই দিই। এখন আমরা চাচ্ছি এইটা ডবল ক্লিক করি, পুরোটা সিলেক্ট করে এটা আছে লেফট অ্যালাইন, এটা আছে সেন্টার অ্যালাইন, এই বক্সের সেন্টার অ্যালাইন, এই বক্সের রাইট অ্যালাইন, লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন, ঠিক আছে। তো আমরা গেলাম, যাওয়ার পরে প্যারাগ্রাফে গেলাম। এখন আসি হচ্ছে এই লেফট, সেন্টার, রাইট তিনটা তো বুঝলাম। এখন আসি এই অপশনগুলোতে। এটা হচ্ছে জাস্টিফিকেশন। আমরা লেফট জাস্টিফিকেশন মানে এই ফন্টগুলো, টেক্সটগুলো কি হবে, লাইন বাই লাইন সোজা হয়ে যাবে। শুধুমাত্র নিচেরটা যদি ছোট থাকে তাহলে লেফট অ্যালাইনে থাকবে, যদি সমান থাকে তাহলে তো জাস্টিফিকেশন হবে। যদি এখানে আমি সেন্টারটা দিই, সেন্টারটা এই টেক্সটটা লাইনটা সেন্টার হবে, আর যদি রাইট অ্যালাইন দিই তাহলে এইটা রাইট অ্যালাইন হবে। তো আমরা একটু চেক করে দেখি, লেফট দিয়ে দিলাম, সবগুলো সমান হয়েছে, শুধুমাত্র এইটা লেফট অ্যালাইন হয়েছে, কারণ কি এটা ছোট। তারপর যদি সেন্টার অ্যালাইন দিই
তার মানে এটা সেন্টারে চলে আসছে। আর রাইট যদি দিই তাহলে রাইট দিলে রাইটে চলে আসছে। বাট আমি যদি পুরোটাই যদি বলি যে এটাও আমার এর মতো সমান হবে, তাহলে কী হবে, ফন্টগুলো মাঝখানে গ্যাপ হয়ে পুরোটা সমান হয়ে যাবে। আমরা দেখি মাঝখানে গ্যাপ হয়ে পুরোটাই সমান হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা সবসময় ব্যবহার করবো হচ্ছে এটা সবসময় ব্যবহার হয়। ঠিক আছে, ওকে ডান। হ্যাঁ, সেন্টার অ্যালাইন না, এটা লেফট অ্যালাইন। আচ্ছা, এই গেল আমাদের বেসিক পার্ট। ঠিক আছে, আমি অ্যাডভান্স মানে বেশি নিয়ে কথা বলবো না, এটার ভিতরে আরও অপশন আছে, আমি ওইগুলো নিয়ে কথা বলতেছি না, এটা পরে বলবো, মনে থাকবে না এত কিছু। আচ্ছা, তো এখন আমার প্যারাগ্রাফ বুঝলাম, তারপর এটা অ্যালাইন তো বুঝছি, অ্যালাইন। আচ্ছা, এই অ্যালাইনটা আমি বলি, এই অ্যালাইনটা কীভাবে করবো। এইখানে একটা টেক্সট, এইখানে একটা টেক্সট, এইখানে একটা টেক্সট, তিনটা করছি না? তিনটা করার পরে কি হয়েছে, এখানে গ্যাপও একটা প্রবলেম আছে, আর একটা অ্যালাইনমেন্টের একটা প্রবলেম আছে। ঠিক আছে, তাহলে আমরা তিনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে অ্যালাইনে চলে আসলাম। অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট আমরা তো বলছি, এই অ্যালাইনের ঘরের ভিতরে দুইটা জিনিস আছে, আমরা ফটোশপে দেখছি, অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট। এই অ্যালাইনের ভিতরে এই অ্যালাইন আর এখানে ডিস্ট্রিবিউট। ঠিক আছে, তো অ্যালাইনটা যদি লেফট অ্যালাইন দিই, লেফটে দিয়ে দিলাম, সবগুলো লেফটে চলে আসলো। এবং যদি ডিস্ট্রিবিউট আমরা জানি একটা হলে এটা যদি হয় তাহলে তো হলেও, যদি না হয় তাহলে এটা ক্লিক করবো, তাহলেই হয়ে গেল। আমরা এটা দিয়ে দিলাম, দেখি হয়, হয়ে গেল। আবার বাই চান্স এটা হলো না, আমরা এটা আগে দিয়ে ফেলছি, এটা দিছি কোনোটা কাজ হলো, পরে এটা দিলাম, হয়ে গেল, যে কোনো একটা দিলেই হলো। ঠিক আছে, মাঝখানে গ্যাপটা সমান হয়ে গেল। তো এটাই তো, এই হলো বিষয়। তার মানে আমার লেফট অ্যালাইনটাকে সমান করে দিলে, এটা হচ্ছে লেফট অ্যালাইন, এটা সেন্টার রাইট অ্যালাইন। আমরা যদি রাইট অ্যালাইন দিই তাহলে যে রাইট অ্যালাইন হয়ে গেল, রাইট দিকে সমান হয়ে গেল। আর এটা হচ্ছে কি ভার্টিক্যালের জন্য। এনিওয়ে, তো আমরা ফন্টের একটা বেসিক পার্ট জানলাম, আরও কিছু আছে আমি বলতেছি। এখন আসি এই ক্যারেক্টার প্যালেটের মধ্যে। ক্যারেক্টার প্যালেট ফটোশপে আর ইলাস্ট্রেটরে প্রায় সেম, তারপর আমি ডিসকাস করতেছি। এখানে প্রথমে আছে কি ফন্টের নাম, যে ফন্টটা আমরা ব্যবহার করতেছি। ঠিক আছে, আমরা চাইলে এখান থেকেও ফন্ট চেঞ্জ করতে পারবো, এখান থেকেও ফন্ট চেঞ্জ করতে পারবো। এটা রেগুলার না বোল্ড, এখান থেকেও চেঞ্জ করতে পারবো, এখান থেকেও চেঞ্জ করতে পারবো। ফন্টের সাইজ এখান থেকেও চেঞ্জ করতে পারবো, এখান থেকেও চেঞ্জ করতে পারবো। এখন আসি এই অপশনটা, আমরা আগেও জানি যে এইখানে আমাদের যে প্যারাগ্রাফটার যে সাইজ, আমরা ডিফল্ট অবস্থায় স্ট্যান্ডার্ড অবস্থায় যেটা করবো সেটা হচ্ছে, এখানে যদি 20 থাকে তাহলে এখানে করবো হচ্ছে আমাদের কত, তার 1.5 গুণ, তাহলে কত হয়, 20 হচ্ছে 1.5 গুণ 35, 30, এখানে আমরা দেবো 30 কি হলো, এখানে দেব হচ্ছে 30। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডিফল্ট স্ট্যান্ডার্ড গ্যাপ আর কি। তারপরে হচ্ছে এখানে আছে অটো, এটা আমরা ডিফল্ট অবস্থা যা আছে তাই থাকবে। এই জিনিসটা আমরা আগেও জানি, জিনিসটা কি মনে আছে কারো? এই জিনিসটা কি, এই জিনিসটাতে কি হয়, নিজে কি দিয়ে, আন্ডারলাইন, এটাতে আন্ডারলাইন। এই কাজ শিখছো একদিন পরে, কোনো প্র্যাকটিস করো না, এই জন্য এই সমস্যাটা। যাই হোক, আমি বলে দিই, এটার কাজ হচ্ছে এইগুলাকে ফন্টগুলোর মাঝখানে যে গ্যাপগুলো, এই গ্যাপগুলোকে বাড়াবে,
মাঝখানে যে গ্যাপগুলো আছে গ্যাপগুলোকে বাড়াবে। এখানে আছে কত 0, আমি দিয়ে দিচ্ছি 50। কি মাঝখানে গ্যাপটা বেড়ে গেছে না? সবগুলোর মাঝখানে গ্যাপ বেড়ে গেছে। আমি যদি দিই 100, তাহলে কি মাঝখানে গ্যাপগুলো বেড়ে যাচ্ছে। আমি যদি দিই 500, মাঝখানে গ্যাপ বোঝা যায় যে বেড়ে গেছে। আচ্ছা, এখন আমি এইটা যদি বাড়াই দিই, এটা 100%, এটা ডিফল্ট অবস্থায় 100% থাকে। যদি 100%-এর জায়গায় আমি 500% দিয়ে দিই, তাহলে এটা কি চেঞ্জ আসবে? এই ফন্টটাকে ল্যাপটপ চ্যাপটা করে বড় করবে। আগেরটা করছে মাঝখানে গ্যাপ করে, আর এটাকে ল্যাপটপ চ্যাপটা করে 500 দিয়ে দিলাম, ল্যাপটপ চ্যাপটা করে টাইনা বড় করতেছে। ঠিক আছে, তো আমরা ল্যাপটপ চ্যাপটা করে বড় করব না, কাজের জন্য আমরা এটা বড় করতে পারি, কিন্তু এটা বড় করব না। ঠিক আছে, এখন এটা কাজ হচ্ছে, যেমন আমরা একটা ফন্টকে উপরের দিকে নিয়ে যেতে চাচ্ছি, বড় করতে যাচ্ছি, লম্বা করতে যাচ্ছি। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা 100% তো ডিফল্ট অবস্থায় থাকে, আমরা যদি 500% দেই তাহলে লম্বা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে যেমন এখানে দিলাম 2টাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমরা এটাকে বাড়াইতেছি, তাহলে কি হলো? এটা উপরের দিকে চলে যাচ্ছে, 2 স্কয়ার হয়ে যাচ্ছে। এটার কাজ এটা। ঠিক আছে, তারপরে এটার কাজ কি? এটার কাজ হচ্ছে রোটেশন করা। ঠিক আছে, ঘোরানো, বাঁকায় দেওয়া। আচ্ছা, তারপরে হচ্ছে টিটি, এটা আমরা বুঝি। টিটিতে কি হয়? সব ক্যাপস লক চলে আসলো। এগুলো আমরা দেখে নেব। ঠিক আছে, কি কি চেঞ্জ হয় এটা আমরা দেখে নেব। স্কয়ার, নিচের স্কয়ার, আন্ডারলাইন, স্ট্রাইক কোড। ঠিক আছে, এগুলো আমরা জানি, মাইক্রোসফট ওয়ার্ডে এগুলো দেখছি। তো যাই হোক, এই হচ্ছে বেসিক পার্ট। এটা হচ্ছে বেসিক পার্ট আমাদের যা লাগে। ঠিক আছে, এখন অ্যাডভান্স পর্যায়ে কিছু আছে যেগুলো আমরা দেখাবো এখন। সাপোজ একটা শেপ নিলাম। ঠিক আছে, এই শেপটা আমি চাচ্ছি কি একটা লেখা রাউন্ড করতে, একটা টেক্সটকে রাউন্ড করতে চাচ্ছি। তো রাউন্ড করতে চাইলে তো আমরা এখানে কি করব? এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যেখানে একটা টেক্সট আছে, টেক্সটটা টাইপ অন এ পাথ টুল, এখানে ক্লিক করব। টাইপ অন এ পাথ, এই যে এটা একটা পাথ ক্রিয়েট হয়েছে না সাইডে একটা পাথের মধ্যে, যেখানে একটা ক্লিক করব। একটা ক্লিক করলে এখানে কালারগুলো চলে যাবে। দিন, ঠিক আছে, মাই, বুঝতে পারছি? তো এখানে আমাদের রাউন্ড হয়ে আসবে। একটা শেপ নিলাম, শেপে নেওয়ার পর তারপর আমরা টিতে যে গেলাম, টিতে যে টাইপ অন এ পাথ, যে এখানে একটা ক্লিক করলাম। ঠিক আছে, এখন আমাদের এখানে লেখাটা এই পাথের উপরে হবে, এই পাথের উপরে ক্লিক হবে। ঠিক আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে তারপর মোটামুটি শেষের দিকে। এখন আসি আমরা একটু ব্যতিক্রম কিছু আসি, ক্লাসের মডিউলের বাইরে, আউট অফ মডিউল। তো এখন এই যে এটা আরও কিছু আছে, আরও কিছু বলতে এখানে যেমন এই যে ফন্টটাকে আমরা কী করতে পারি, ইচ্ছে করলে এটাকে ছোটো করতে পারি। ছোটো করে আমরা এটাকে, মানে যে বক্সটাকে ছোটো করলে আমাদের ফন্টটাকে ভিতরে এদিকে বড় হবে। যেমন এইদিকে আমি চাচ্ছি এইভাবে করতে, তো আমরা ইচ্ছে করলে কিন্তু এটা এইভাবেও করতে পারি। ঠিক আছে, টেক্সট টাইপিং এর যে প্রিভিউ, ওয়ার্ক, এই যে ওয়ার্ক,
এইটা আর এটা এক, ঠিক আছে। ভাঙাটা আবার দেখো না, আচ্ছা ঠিক আছে, টেক্সটের ভাঙা। তো এই ফন্টটা এখন কি অবস্থায় আছে? এখন ফন্ট অবস্থায় আছে, এটা একটা ফন্ট। এখন এই ফন্টটা যদি সাপোজ এই কালিব্রি ফন্ট আমি চাই যে এখানে একটা ফন্ট আমি ডাউনলোড করছি, ডাউনলোডের ফন্টটা হচ্ছে এটা, ঠিক আছে। এটা আমার ডাউনলোড করা ফন্ট এবং ফন্টটা খুব ভালো। এখন এই ফন্টটা আমি এই অবস্থায় ডিজাইন করছি, ডিজাইন করার পরে এই ফন্ট এই অবস্থায় আমি কি করছি, পেন ড্রাইভে নিয়ে আমি প্রিন্টিং মেশিনে নিয়ে গেছি অথবা আরেকটা কম্পিউটারে নিয়ে গেছি। 1 মিনিট আছে, 1 মিনিট পরে কিন্তু বন্ধ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, সবাই আবার অন করবো, করবো ওই আসবো কি। তো আমরা চাচ্ছি যে আরেকটা কম্পিউটারে এটা নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে কি হবে, সেখানে এই ফন্টটা দেখাবে না। এখানে যে রোবোটো যে ফন্টটা আছে সেই কম্পিউটারে যদি রোবোটো ফন্টটা ইনস্টল করা থাকে তবেই এই ফন্টটা দেখাবে। যদি রোবোটো ফন্টটা না ইনস্টল করা থাকে সেক্ষেত্রে এই ফন্টটা ওইখানে আর শো করবে না, তখন ডিফল্ট অবস্থায় সাপোজ কালিব্রি ফন্টটা এখানে শো করবে, ঠিক আছে। তো এই জন্য আমাদের কি করতে হবে, এই ফন্টটাকে ভেঙে দিতে হবে। যেমন আমার ডিজাইনটা চূড়ান্ত হয়ে গেছে, চূড়ান্ত হয়ে যাওয়ার পরে তো ওই ডিজাইনটা একটা কপি করে ব্যাকআপ রেখে দেবো। প্রথমে এই ডিজাইনটা ব্যাকআপ একটা রেখে দেওয়ার পরে তারপর আরেকটা কপি যেটা করবে, কপি করার পরে এই ফন্টটাকে আমরা ভেঙে দেবো। তো এই ফন্টটা যদি আমরা কি করতে চাই, অন্য কম্পিউটারে যদি ভেঙে যায় এই ধরনের প্রবলেম হতে পারে। তো সেই জন্য আমরা কি করব, এই ফন্টটাকে আউটলাইন করে নেব। এখানে আমরা টাইপে যে এখানে দেখব যে ক্রিয়েট আউটলাইনস, ঠিক আছে। ক্রিয়েট আউটলাইন্সের শর্টকাট কি আছে, Ctrl+Shift+O, এটাকে যদি দিয়ে দিই আমার আউটলাইন হয়ে গেল। এখন কিন্তু এটার ফন্ট নাই। আগে যেমন এখানে ফন্টের অপশন যেটা আসতো, যেমন এখানে সিলেক্ট করলে Ctrl+Z দিয়ে পূর্বের অবস্থায় আসলাম, এখানে কি আসছে, সব ফন্টের অপশন আসছে। বাট যখন টাইপের পরে আমি যদি ক্রিয়েট আউটলাইন দিয়ে দিই তখন কিন্তু আর ফন্টের অপশন নাই, তখন কিসের অপশন আছে, শেপের যে অপশন থাকে সেই অপশনটা এখানে চলে আসছে, ঠিক আছে। তো এখন এটা আমি যদি অন্য কম্পিউটার নিয়ে যাই সেই ক্ষেত্রে এটার আর ভাঙার কোনো অপশন নাই, এটা এখন শেপ হয়ে গেছে, ফন্ট তো আর না, ঠিক আছে। কিন্তু এটা একটা প্রবলেম হলো, এটাকে কিন্তু আর ফন্ট করা যাবে না, ইভেন এটার ফন্টের মতো কাজও করা যাবে না, এটা কাজ করতে হবে এখন শেপের মতো করে, ঠিক আছে। এটার উপরে আর কোনো কাজ করা যাবে না। সো যদি কোনো মানে ইম্পর্টেন্ট সমস্যা থাকে, মানে টেক্সট থাকে যে এখানে আবার চেঞ্জ করার প্রয়োজন হইতেছে বা সেক্ষেত্রে যে প্রিন্টিং মেশিনে যাব বা যেখানে কাজ করব তাদেরকে বলে দিলেই হবে এটার এই ফন্ট এটাকে এইভাবে চেঞ্জ করে নেন, ঠিক আছে। অথবা নিজে ফন্টটা ডাউনলোড করে পেন ড্রাইভে নিয়ে অন্য কম্পিউটার যায়, পরে আবার এটাকে চেঞ্জ করতে মানে করা যাবে আর কি, ঠিক আছে। তো এই হলো ফন্টের ব্যাপারে। এটাকে আবার আনগ্রুপ করে আমরা এখন একটা করে চেঞ্জ করতে পারবো। সাপোজ এটা চেঞ্জ করলাম, এটাকে বড় করতে পারবো, শেপের মতো করে এটা বড় করতে পারবো একটু চাইলে, ঠিক আছে। চাইলে আবার এটাকে কালার চেঞ্জ করতে পারবো, আবার মানে শেপ যেভাবে কাজ করে ঠিক এইভাবে এটার মধ্যে কাজ করতে পারবো, ঠিক আছে। এই হলো আমার বিষয়। এই তো আরো কোনো কোশ্চেন যদি থাকে। হ্যাঁ, ড্রয়িং বলতে বুঝিনি। আচ্ছা, টেক্সটের হ্যাঁ, ড্রয়িং বলতে কি যে এটা কাটা টাটা এগুলা।
যেমন এটা কি কাটলাম, ড্রয়িং করে বলতে অনেক রকম, বলতে কি ড্রয়িং করে বুঝতেছি না। আচ্ছা আমি ওইটা পাঠাই করি আজকে, টেক্সটের পর্বটা শেষ, আমি এটাকে এইটা ক্লোজ করে দিই। ঠিক আছে, টেক্সট এই পর্যন্তই। যদি কোনো কোশ্চেন থাকে পরবর্তীতে আমরা কোশ্চেন নিয়ে নেব, সমস্যা নেই ইনশাল্লাহ। এ পর্যন্ত টেক্সটটার এই শেষ।